আসসালামু আলাইকুম, স্বাগতম দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। রাশিয়ার তেল শোধনাগারে হামলার দাবি ইউক্রেনের। যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহযোগিতা করবে আফগানিস্তান। গাজায় ইসরায়েলের হয়ে যুদ্ধ করা পশ্চিমাদের বিচার কি সম্ভব? ইউক্রেনে অন্যতম প্রধান অস্ত্র কারখানা ধ্বংস। আলোচনা ভেস্তে গেলে ইসরায়েলি হামলায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়ার তেল শোধনাগারে সাম্প্রতিক হামলার দাবি নিয়ে এখন বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা চলছে এবং ইউক্রেনীয় কর্তৃপক্ষ সরাসরি এই অভিযানের দায় স্বীকার না করলেও বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা ও সংবাদমাধ্যম বলছে যে এটি ছিল রাশিয়ার অভ্যন্তরীণ জ্বালানি সক্ষমতাকে চ্যালেঞ্জ জানানোর একটি কৌশলী পদক্ষেপ। আপনারা জানেন যে কোনো দেশের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে তার জ্বালানি খাত, আর রাশিয়া যেহেতু বিশ্বের অন্যতম বড় জ্বালানি রপ্তানিকারক দেশ, তাই তাদের তেল শোধনাগারে যে কোনো ধরনের আঘাত সরাসরি দেশটির অর্থনীতি এবং যুদ্ধের রসদ সরবরাহের উপর বড় প্রভাব ফেলে। প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে যে দূরপাল্লার ড্রোনের মাধ্যমে রাশিয়ার গভীরে অবস্থিত এই শোধনাগারগুলোতে আঘাত আনা হয়েছে, যার ফলে বিশাল অগ্নিকাণ্ড এবং যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, যা মেরামত করতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। কারণ বর্তমানে রাশিয়ার উপর বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় আধুনিক যন্ত্রাংশের অভাব রয়েছে। এই হামলার ফলে রাশিয়ার অভ্যন্তরে জ্বালানির দাম বাড়তে পারে এবং সামরিক যান চলাচলের জন্য প্রয়োজনীয় ফুয়েল সাপ্লাইয়ে বিঘ্ন ঘটতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। মূলত এই ধরনের হামলার লক্ষ্য হচ্ছে প্রতিপক্ষের সাপ্লাই চেইনকে দুর্বল করে দেওয়া, যাতে ফ্রন্টলাইনে থাকা সেনারা প্রয়োজনীয় জ্বালানি সময়মতো না পায় এবং যুদ্ধের ময়দানে রাশিয়ার সক্ষমতা কিছুটা হলেও হ্রাস পায়। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে ইউক্রেন এখন সরাসরি রাশিয়ার মূল ভূখণ্ডে আক্রমণ চালিয়ে যুদ্ধের গতিপথ পরিবর্তনের চেষ্টা করছে, যাতে রুশ সরকার অভ্যন্তরীণভাবে চাপের মুখে পড়ে। যদিও রাশিয়া দাবি করেছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা রুখে দিয়েছে, তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে বিভিন্ন শোধনাগার থেকে আগুনের লেলিহান শিখা আকাশে উঠছে, যা সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগের সৃষ্টি করেছে। জ্বালানি তেলের এই সংকট যদি দীর্ঘস্থায়ী হয়, তবে বৈশ্বিক বাজারেও এর প্রভাব পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, কারণ রাশিয়া থেকে তেল সরবরাহ বিঘ্নিত হলে তেলের দাম বিশ্বব্যাপী বেড়ে যেতে পারে। এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাশিয়া হয়তো তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করবে, কিন্তু ড্রোনের প্রযুক্তি যেভাবে উন্নত হচ্ছে তাতে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা কতটা সহজ হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আপনারা যারা নিয়মিত বিশ্ব সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে আধুনিক যুদ্ধে এখন প্রথাগত অস্ত্রের চেয়ে প্রযুক্তি নির্ভর সরঞ্জাম অনেক বেশি কার্যকর হয়ে উঠছে এবং রাশিয়ার মতো বিশাল আয়তনের দেশে প্রতিটি পয়েন্টে সুরক্ষা দেওয়া সামরিকভাবে বেশ জটিল কাজ। এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো বিশেষ পর্যবেক্ষণ থাকলে অবশ্যই আমাদের লিখে জানান, কারণ আমরা আপনাদের মতামতকে গুরুত্ব দিয়ে থাকি। আফগানিস্তানের বর্তমান প্রশাসন এবং ইরানের মধ্যকার সম্পর্ক নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে যে যদি কোনো কারণে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালায়, তবে আফগানিস্তান ইরানের পাশে দাঁড়াবে এবং সব ধরনের সহযোগিতা প্রদান করবে। এটি ভূরাজনৈতিক প্রেক্ষাপটে একটি বিশাল পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, কারণ অতীতে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে মতভেদ থাকলেও এখন একটি সাধারণ বিপদের মুখে তারা ঐক্যবদ্ধ হওয়ার আভাস দিচ্ছে। আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে যে তারা মনে করেন কোনো আঞ্চলিক শক্তির ওপর বাইরের আক্রমণ পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে পারে এবং তারা প্রতিবেশী দেশ হিসেবে ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করতে চায়। অন্যদিকে ইরানও আফগানিস্তানের সাথে বাণিজ্যিক এবং কৌশলগত সম্পর্ক বজায় রাখতে আগ্রহী, কারণ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে থাকা দেশটির জন্য প্রতিবেশী দেশগুলোই এখন বড় ভরসা। যুক্তরাষ্ট্রের সাথে আফগানিস্তানের বর্তমান প্রশাসনের সম্পর্ক মোটেও ভালো নয় এবং মার্কিন ড্রোন হামলা বা অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে আফগান জনগণ ও সরকারের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে, যা তাদের ইরানের দিকে ঠেলে দিচ্ছে। আপনারা কি মনে করেন, এই ধরনের জোট মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন কোনো মেরুকরণ তৈরি করবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর কোনো ধরনের সামরিক অভিযান চালায়, তবে আফগানিস্তানের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে তারা ইরানকে রসদ বা কৌশলগত সুবিধা দিতে পারে, যা ওয়াশিংটনের জন্য একটি বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে। ইরান এবং আফগানিস্তানের মধ্যে হাজার বছরের সাংস্কৃতিক ও ভাষাগত মিল রয়েছে, যা এই দুই দেশের মানুষকে আবেগগতভাবেও কাছাকাছি নিয়ে আসে।
যদিও দুই দেশের মধ্যে পানি বণ্টন বা সীমান্ত নিয়ে মাঝে মধ্যে উত্তেজনা তৈরি হয়, তবে বড় কোনো সংকটে তারা একে অপরের হাত ধরতে দ্বিধা করবে না বলেই মনে হচ্ছে। বর্তমানে পুরো বিশ্ব তাকিয়ে আছে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে এবং ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক করার পাশাপাশি আঞ্চলিক বন্ধুদের সাথে সম্পর্ক মজবুত করছে। আফগানিস্তানের এই ঘোষণাকে একটি শক্তিশালী কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে, যা ইঙ্গিত দিচ্ছে যে একক আধিপত্যের দিন হয়তো ফুরিয়ে আসছে এবং আঞ্চলিক দেশগুলো এখন নিজেরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে জোটবদ্ধ হতে শুরু করেছে। এই খবরটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয়, তবে ভিডিওটি লাইক দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে প্রতিটি আপডেট সবার আগে পেতে পারেন। গাজায় চলমান পরিস্থিতিতে একটি অত্যন্ত বিতর্কিত এবং আইনি প্রশ্ন সামনে এসেছে যে ইসরায়েলি বাহিনীর হয়ে যেসব পশ্চিমা দেশের নাগরিকরা যুদ্ধ করছে তাদের কি বিচারের আওতায় আনা সম্ভব। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক আইনি বিশেষজ্ঞরা বলছেন যে অনেক দ্বৈত নাগরিক যারা যুক্তরাষ্ট্র, ব্রিটেন বা ফ্রান্সের মতো দেশে বসবাস করেন তারা এখন ইসরায়েলের হয়ে গাজায় সরাসরি সামরিক অভিযানে অংশ নিচ্ছেন, যা অনেক ক্ষেত্রে তাদের নিজ দেশের আইনের সাথে সাংঘর্ষিক হতে পারে। আপনারা শুনলে অবাক হবেন যে আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ বা মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে বিচার করার সুযোগ থাকলেও যখন কোনো শক্তিশালী দেশের নাগরিক এতে জড়িত থাকে তখন সেই প্রক্রিয়া অত্যন্ত জটিল হয়ে পড়ে। অনেক দেশ তাদের নাগরিকদের অন্য দেশের হয়ে যুদ্ধ করার অনুমতি দিলেও যদি সেখানে সাধারণ মানুষের উপর সহিংসতার অভিযোগ ওঠে তবে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি ওঠে বিশ্বজুড়ে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা যখন আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছে তখন এই বিদেশি যোদ্ধাদের ভূমিকা আরও বেশি প্রশ্নবিদ্ধ হচ্ছে। আপনারা কি মনে করেন এই যোদ্ধাদের নিজ নিজ দেশে বিচারের মুখোমুখি করা উচিত? আপনাদের চিন্তাভাবনা আমাদের সাথে শেয়ার করুন, কারণ জনমতই পারে বিচার ব্যবস্থায় পরিবর্তন আনতে। গাজার সাধারণ নাগরিকরা যখন বিপর্যয়ের মুখে তখন পশ্চিমা দেশগুলো থেকে আসা এই যোদ্ধারা সেখানে উপস্থিত হওয়াকে অনেকেই আধুনিক যুগের ভাড়াটে সৈন্য হিসেবে অভিহিত করছেন, যা নিয়ে আন্তর্জাতিক মহলে তুমুল বিতর্ক চলছে। আইনি বিশ্লেষকদের মতে যদি প্রমাণিত ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতার ওপর একটি বড় ধাক্কা লেগেছে যখন খবর পাওয়া গেছে যে দেশটির অন্যতম প্রধান একটি অস্ত্র কারখানা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং এটি ইউক্রেনের জন্য একটি বড় কৌশলগত ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে। ইউক্রেনীয় সামরিক বাহিনী এই কারখানাটি থেকে উন্নতমানের ড্রোন, আর্টিলারি সেল এবং সামরিক সরঞ্জাম তৈরি করত, যা ফ্রন্টলাইনে থাকা সেনাদের জন্য অপরিহার্য ছিল। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রের সাহায্যে এই শিল্প এলাকাটি গুড়িয়ে দেওয়া হয়েছে, যাতে করে ইউক্রেন তাদের নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র তৈরি করতে না পারে। আপনারা জানেন যে ইউক্রেন বর্তমানে পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তার ওপর নির্ভরশীল হলেও তারা গত 1 বছরে নিজেদের অভ্যন্তরে অস্ত্র তৈরির কারখানা স্থাপনে অনেক জোর দিয়েছিল, যাতে পরনির্ভরশীলতা কমানো যায়। কিন্তু এই ধরনের প্রধান স্থাপনা ধ্বংস হয়ে যাওয়ায় তাদের সামরিক উৎপাদন প্রক্রিয়ায় বড় ধরনের স্থবিরতা নেমে আসার আশঙ্কা করা হচ্ছে। আমাদের দর্শকদের কাছে একটি প্রশ্ন থাকবে যে আপনারা কি মনে করেন এই ধরনের স্থাপনাগুলো কি আরও সুরক্ষিত স্থানে স্থাপন করা সম্ভব ছিল? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখুন। হামলার ফলে কারখানার ভেতরে থাকা মূল্যবান যন্ত্রপাতি এবং কাঁচামাল নষ্ট হয়ে গেছে, যা বর্তমান পরিস্থিতিতে দ্রুত পুনরুদ্ধার করা প্রায় অসম্ভব। ইউক্রেনীয় সরকার যদিও বলেছে যে তারা বিকল্প পথে উৎপাদন চালিয়ে যাবে, তবে যুদ্ধের ময়দানে এর প্রভাব খুব দ্রুতই টের পাওয়া যেতে পারে, কারণ গোলাবারুদের সংকট ইউক্রেনের জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান আলোচনার চূড়ান্ত পরিণতি কী হবে তা নিয়ে যখন সারা বিশ্ব চিন্তিত, তখন যুক্তরাষ্ট্র একটি বিতর্কিত ঘোষণা দিয়েছে যে যদি এই আলোচনা কোনো কারণে ব্যর্থ হয় তবে তারা ইসরায়েলি সামরিক অভিযানের পাশে থাকবে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা চায় একটি শান্তিপূর্ণ সমাধান আসুক এবং জিম্মিরা মুক্তি পাক, কিন্তু যদি কূটনৈতিক প্রচেষ্টা কাজে না লাগে তবে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি তাদের সমর্থন বজায় থাকবে। এই ঘোষণা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে, কারণ অনেক আরব দেশ মনে করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন দিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলছে। কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে যে আলোচনা টেবিল থেকে যদি ইসরায়েল উঠে আসে তবে কি তার জন্য ওয়াশিংটন কোনো ব্যবস্থা নেবে, নাকি তারা শুধুমাত্র এক পক্ষকেই চাপ দিয়ে যাবে।
এই দ্বিমুখী নীতি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। আপনারা এই বিষয়ে কি ভাবছেন? যুক্তরাষ্ট্র কি এখানে নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, নাকি তারা ইসরায়েলের স্বার্থ রক্ষায় কাজ করছে? আপনাদের চিন্তা কমেন্টে আমাদের জানান। গাজায় মানবিক সংকট যখন চরম পর্যায়ে, তখন এই ধরনের বার্তা শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ এটি ইসরায়েলকে আরও কঠোর সামরিক পদক্ষেপ নিতে উৎসাহিত করতে পারে। হোয়াইট হাউস বলছে তারা চায় না বেসামরিক নাগরিকরা ক্ষতিগ্রস্ত হোক, কিন্তু বাস্তবতা হল যুদ্ধের ময়দানে সাধারণ মানুষের জীবনই সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকে। আন্তর্জাতিক চাপের মুখে যুক্তরাষ্ট্র মাঝে মধ্যে যুদ্ধবিরতির কথা বললেও